ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। চাঞ্চল্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অভ্যন্তরে আবারও তেহরানের গোয়েন্দা কার্যকলাপের জাল ধরা পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, গত মাসে গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির কাজ করার অভিযোগ আনা হয়েছে। এটি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সেনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাফায়েল রিউভেনি নামে এই সেনা সদস্য ইরানি গোয়েন্দা এজেন্টদের সাথে যোগাযোগ রেখে চলতেন এবং তাদের নির্দেশনায় জেনে বুঝে কাজ করতেন। বিবৃতি অনুযায়ী রিউভেনির বিরুদ্ধে বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ রাখা এবং ইরানকে তথ্য সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। সামরিক ঘাঁটির তথ্য থেকে পার্কের ভিডিও, রিউভেনির গুপ্তচর বৃত্তি। রাষ্ট্রের অ্যাটর্নি অফিসের প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে রিউভেনির কার্যকলাপের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। রিউভেনি যে কাজগুলো করতেন তার মধ্যে ছিল একটি পার্কের ভিডিও করা, একটি বাস স্টপকে নথিভুক্ত করা এবং একটি শপিং মলের ভেতরের গতিবিধি রেকর্ড করা। অস্ত্রের খোঁজ। একবার তাকে তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন রেজিয়ন শহরে পাঠানো হয়েছিল এই পরীক্ষা করার জন্য যে একটি নির্দিষ্ট স্থানে লুকানো হ্যান্ডগানটি আসল নাকি খেলনা। অন্য এক ব্যক্তিকে বন্দুকটি দিতে অস্বীকার করার পর তাকে সেটি অন্য একটি জায়গায় সরিয়ে দিতে বলা হয় এবং এর বিনিময়ে ২,০০০ শেকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সামরিক তথ্যের আদান প্রদান। রিউভেনি তার সামরিক ঘাঁটির জনবল এবং জরুরি অবস্থার পদ্ধতি সহ বিস্তারিত তথ্য সরবরাহ করেছিলেন। তিনি অপারেটিভকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাঁটি যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে তিনি তার সর্বশেষ খবর জানাবেন। অন্যান্য কাজ। পরবর্তীতে তাকে সম্ভাব্য নিয়োগের জন্য অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সরবরাহ করতে এবং একটি ক্যাফে থেকে একটি সিম কার্ড নিয়ে আসতে বলা হয়েছিল, যদিও তিনি সেটি খুঁজে পেতে ব্যর্থ হন। রাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে, ইরানি অপারেটিভ একটি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে রিউভেনিকে মোট প্রায় $২,৭০০ হস্তান্তর করেছিল। ইরানের শক্তির ইঙ্গিত। বারবার ইসরায়েলি গুপ্তচর বৃত্তির ঘটনা। এক সপ্তাহেই এই নিয়ে দ্বিতীয়বার কোনো ইসরায়েলির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হলো। এর আগে এক ব্যক্তির বিরুদ্ধে ইরানি গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বিমান বাহিনীর ঘাঁটির একজন রিজার্ভিস্ট তার বান্ধবীর কাছ থেকে সংগৃহীত তথ্য ছিল। তেহরান সামরিক, বেসামরিক এবং এমনকি গোয়েন্দা স্তরেও ইসরায়েলের অভ্যন্তরে তাদের প্রভাব বিস্তার করতে বদ্ধপরিকর। একজন সক্রিয় ইসরায়েলি সেনাকে নিজেদের কাজে লাগাতে পারাটা ইরানের গোয়েন্দা সংস্থার একটি বড় সাফল্য, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিবির শেষ চেষ্টা মনোবল বাড়াতে যখন আইডিএফ নতুন চ্যালেঞ্জের মুখে। ইসরায়েল কি আরও গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে? শত শত আইডিএফ ক্যারিয়ার সেনা দ্রুত অবসরের আবেদন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পূরণে হিমশিম খাচ্ছে ইসরায়েল, আর চাপ বাড়ছে বিবির ওপর। সংকট আরও খারাপ হচ্ছে যখন ইসরায়েল আবারও গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইসরায়েল এখন এক বড় সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ শত শত সেনা আগেভাগেই অবসর নিতে চাইছে। শত শত ক্যারিয়ার সেনা, যাদের মধ্যে সিনিয়র অফিসারও আছেন, খুব তাড়াতাড়ি আইডিএফ ছাড়তে আগ্রহী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ৬০০ ক্যারিয়ার কর্মী কার্যত পদত্যাগের আবেদন করেছে। ড্রাফট এড়িয়ে যাওয়া, অভ্যন্তরীণ অস্থিরতা এবং গাজায় দীর্ঘমেয়াদী উপস্থিতি, এসব মিলিয়ে আইডিএফ সেনাদের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। যারা পদত্যাগ করতে চাইছে তারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল বলে জানা গেছে। কিছু আইডিএফ সদস্যের অবসর বিলম্বিত করা হয়েছে কারণ তাদের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায়নি, এমনটিও রিপোর্টে বলা হয়েছে। আরও একটি বড় সমস্যা হলো আইডিএফের ৮৫% ক্যারিয়ার সদস্য নিম্ন পদে অবসর নেয়, ফলে মাঝারি স্তরের নেতৃত্বে ঘাটতি তৈরি হয়। একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা বলেছেন, এই সংকটের মূল কারণ ইসরায়েলের সর্বোচ্চ আদালত পেনশন সুবিধা বাতিল করে দেয়া। আদালতের এই সিদ্ধান্ত মনোবলে আঘাত করেছে, বিশেষ করে যখন গাজা যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যদিও ২/৩ সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসেছে। ইসরায়েলের সামরিক বাহিনী আরও ১২,০০০ সৈন্যের প্রয়োজন বলে জানাচ্ছে, যাতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। ইসরায়েলিরা কি যুদ্ধের ডাকে এড়িয়ে যাচ্ছে? আইডিএফকে আরও সমস্যায় ফেলছে বাধ্যতামূলক সেনা সেবায় ব্যাপক হারে অনীহা।
ইসরায়েলের যোগ্য সৈন্যদের মধ্যে ড্রাফট এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 17,000 ড্রাফট এড়ানো ব্যক্তি আইনজীবীদের সাহায্যে সেনাবাহিনী এড়িয়ে চলছে। আবার অতিরক্ষণশীল ইহুদিদের আলট্রা অর্থোডক্স বাধ্যতামূলক সেনাসেবা থেকে ছাড় দেওয়াও মানববল কমার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বলা হচ্ছে আলট্রা অর্থোডক্স দলগুলোর সমর্থন পেতে নেতানিয়াহু তাদের এই দাবি মেনে নিয়েছে। আগে ভাগে অবসর নেওয়ার পাশাপাশি ইসরায়েল সামরিক বাহিনীতে আত্মহত্যার ভয়াবহ সংকটের মুখোমুখি। রিপোর্টে বলা হয়েছে গাজা যুদ্ধের পরে শত শত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েল আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এই ভয়াবহ সংকটের মধ্যে ইসরায়েল হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে বিমান হানা চালায়। 19 নভেম্বর ইসরায়েল দাবি করে হামাস বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এর জবাবেই তারা এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় 25 জন নিহত হয়েছে এবং আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ইসরায়েল ইচ্ছা করেই যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। আকাশে একটি নীরব হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে আর ইসরায়েলে সতর্ক বার্তা বাজছে। উত্তর পূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে, যা এখনো কল্পনায় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন। তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করার পথে। তিনি বলছেন ইরানের 8,000 কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে, যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ও ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সেই রূপ ধারণ করেছে? ইরানের হাতে এখন আছে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররামশার ও এমাদ, যেগুলি পশ্চিম এশিয়ার অনেক অঞ্চল এবং এমনকি ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আঘাত করতে পারে। তা হলেও IRBM থেকে ICBM পর্যন্ত যাত্রা সহজ নয়। তার জন্য প্রয়োজন উন্নত প্রপালশন, নির্দেশিকা সিস্টেম ও পুনঃপ্রবেশ প্রযুক্তি। ইরান তাদের মহাকাশ প্রয়াসে অগ্রগতি দেখিয়েছে। তাদের সিমর ও জুলজানা রকেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে, যা বহু পর্যায়ের রকেট প্রযুক্তির সক্ষমতা নির্দেশ করে। কিন্তু সেসব অবকাঠামোকে লক্ষ্য নির্ভুল অস্ত্র হিসেবে রূপান্তরিত করতে হলে আরও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া দরকার। তেহরান বলছে আমাদের প্রযুক্তি আমাদের স্বাধীনতার প্রতীক, কিন্তু ইসরায়েলের চোখে এগুলোই ভবিষ্যতের অস্ত্র পরীক্ষাগার। ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক, প্রতিবেশীদের হুমকি সামলাতে। তবে নেতানিয়াহুর সতর্কবার্তা এমন এক সময় আসে যখন কূটনীতি স্তব্ধ এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সতর্কতা হয়তো কৌশলগত মিথ্যাচার। ইসরায়েলের স্বার্থে কাজ করে ওয়াশিংটনকে যুক্ত রাখা, নিষেধাজ্ঞাগুলো জোরদার রাখা এবং সামরিক বিকল্পগুলো খোলা রাখা। যদিও 2025-এর মাঝপথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, অবিশ্বাস এখনও গভীর। ইরানের প্রক্সি গোষ্ঠীর কারণেও ইসরায়েল প্রস্তুত থাকতে বাধ্য। উভয় পক্ষই দেখছে এই সংঘাতকে অস্তিত্বগত চোখে। ইসরায়েল ইরানের দ্রুতগতির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি তাৎক্ষণিক বিপদ হিসেবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে বিরূপ আক্রমণ যেমন গুপ্ত ও প্রকাশ্যভাবে ঘটছে, সেগুলো থেকে রক্ষা পেতে সুরক্ষা অপরিহার্য। ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন ইরান এখন 8,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন এর সঙ্গে আর 3,000 কিলোমিটার যোগ করলেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল। তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে?
ইসরায়েলের সেনাবাহিনী বা আইডিএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, আইডিএফ ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্ব ভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা। অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। আমরা কেবল শিকার নই, আমরা শিকারীও। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঢাক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতে ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব, প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ত্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লপ নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি।
চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসেই মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্ররোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনও নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? ইরান সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। ট্রাম্প যখন সৌদিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ইরান নিয়ে মন্তব্য করেন, তখন ইরান এই বড় পদক্ষেপটি নেয়। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ইরান মার্কিন নতুন সমঝোতার মধ্যস্থতাকারী হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স এমবিএসের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রতিনিধি আলী রেজা রাশিদিয়ান রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজের হাতে এই চিঠিটি তুলে দেন। ইরানি গণমাধ্যম এমনটাই জানায়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমও বৈঠকটি নিশ্চিত করেছে, তবে তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা নায়েতিও আলোচনায় যোগ দেন, যা পুরো ঘটনাটির সংবেদনশীলতা আরও বাড়িয়ে তোলে। এই সময়টি বিশেষভাবে নজর কাড়ে, কারণ ঠিক তখনই এমবিএস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব বিষয়েই একপাশে ছিলাম। আমি মনে করি আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার ক্ষেত্রে দারুণ কাজ করেছি। কেউ এটা করতে পারত না, কোনো প্রেসিডেন্টও এটা করতে পারত না। আমি তাকে করতে দিয়েছি কারণ এটা সঠিক কাজ ছিল। আপনি কখনোই পারমাণবিক ইরান চান না, তাই আমরা আপনাকে খুব ভালো অবস্থানে এনে দিয়েছি। আর আমি শুধু বলতে চাই, আপনি আমার বন্ধু, এটা আমার জন্য সম্মানের। আপনি এখানে আছেন, এইটাও সম্মানের। আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ। ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করেছে। তিনি দাবি করেছেন, আর কোনো প্রেসিডেন্ট এটা করতে পারত না। এটি ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই ইঙ্গিত। ইরানি গণমাধ্যম জানায়নি রাষ্ট্রপতি পেজেশকিয়ানের এই গোপন চিঠি ট্রাম্পের মন্তব্যের জবাব ছিল কিনা। ইরান ও সৌদি আরব 2023 সালে চীনের মধ্যস্থতায় বহু বছরের বৈরিতার পর সম্পর্ক পুনরুদ্ধার করে। এই চুক্তির ফলে দুই দেশের দূতাবাস খুলে দেওয়া হয় এবং পুরনো বেশ কিছু সমঝোতা পুনরায় কার্যকর হয় 7 বছরের বৈরিতার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় না, কিন্তু আমি বলতে পারি তারা আসলে খুবই চায়। আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং প্রক্রিয়া শুরু করেছি। ইরানের সঙ্গে চুক্তি হওয়া ভালো হবে। যুদ্ধের আগে এটি করা যেত, কিন্তু হয়নি। তবে আমি মনে করি কিছু না কিছু হবে। তারা খুবই চাইবে। তারা অন্য কিছু বললেও তারা খুবই চাইবে। এদিকে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান মার্কিন আলোচনা চলছে এবং বলেছেন তেহরান চুক্তির জন্য মরিয়া আলোচনা চলছে। তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ প্রস্তুত একটি চুক্তির জন্য এবং শিগগিরই কিছু ঘটতে পারে বলে আশা করেন। ট্রাম্প ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে গাজা নিয়ে ঐতিহাসিক প্রস্তাব এগিয়ে নিচ্ছেন। মুসলিম বিশ্ব বড় জয় পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রথমবার স্পষ্টভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলছে। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য গাজা শান্তি পরিকল্পনার ভাষা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ইসরায়েল বনাম যুক্তরাষ্ট্র এক নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। গাজা বিষয়ক জাতিসংঘের ভোটের আগে ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের চাপ অগ্রাহ্য করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে পাঠ্য পরিবর্তন করতে রাজি হয়নি। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত তার নাজুক রাজনৈতিক জোটকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই খসড়ায় পরিবর্তন আনলে কঠোর পরিশ্রমে গড়া সংখ্যাগরিষ্ঠতা ধসে পড়তে পারে।
এই খসড়াটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনারই ধারাবাহিকতা, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের পথের উল্লেখ রয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনি রাষ্ট্র কিংবা সৌদি ফরাসি প্রস্তাব কোনো কিছুর উল্লেখই মেনে নেবে না। খসড়ায় আরও বলা হয়েছে পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে যে সমঝোতা হয়েছে তাতে রাষ্ট্র প্রতিষ্ঠার শব্দগুলো ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কাতার, তুরস্ক, সৌদি আরব ও মিশরের চাপেই এই ভাষা আরও শক্ত হয়েছে। ইসরায়েলি কূটনীতিকরা ভয় রয়েছেন রাষ্ট্র শব্দটি গাজায় ফিলিস্তিনিদের দাবিকে আরও বৈধতা দিতে পারে। রাশিয়া ও চীন সম্ভবত ভোটে বিরত থাকবে, তবে মার্কিন খসড়ায় ভেটো দেবে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সবাই দ্বিধায় আছে, কেউ কেউ কঠোরভাবে বিরোধিতা করছে তার বিরুদ্ধে। তবুও আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তর পাব, তবে এখনও ততটা নিশ্চিত নই। মার্কিন পক্ষ বলছে এই প্রস্তাব গাজায় একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শুধু ইন্দোনেশিয়া ও আজারবাইজান গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব হামাসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ভয়ে এতে রাজি হয়নি। ইসরায়েল আবারও বলেছে গাজায় কোন দেশ সেনা পাঠাতে পারবে সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ থাকবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন গাজার যে অংশ হামাসের নিয়ন্ত্রণে সেটি নিরস্ত্রীকরণের বিষয়টি ২০ দফা পরিকল্পনাতেও ছিল না, অন্য কোনো নথিতেও নয়। এই এলাকা নিরস্ত্রীকৃত হবে এবং হামাসকে নিরস্ত্র করা হবে, সহজ পথে হোক বা কঠিন পথে এটি হবেই। এটা আমি বলেছি, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। আর ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আমাদের আপত্তি আগের মতোই কঠোর। এই অবস্থান বদলায়নি। দশকের পর দশক বাইরের ও ভেতরের চাপের বিরুদ্ধে আমি এই অবস্থান ধরে রেখেছি, তাই আমার কারো পরামর্শ, টুইট বা বক্তৃতার দরকার নেই। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। তিনি বলেন লাতিন আমেরিকা থেকে তৎপর মাদক সন্ত্রাসীদের দমন করতে ওয়াশিংটন নতুন একটি বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। কিছু ছোটখাটো সামরিক অভিযানও পরিচালনা করেছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার স্থলপথেও হামলা চালাতে পারে। এমন হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। তার মতে এই অভিযান যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে। এটি দেশটির সীমান্ত থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করবে। এমন মাদক দেশটিতে ঢুকতে দেবে না যেগুলো আমেরিকানদের হত্যা করছে। তবে তিনি জানাননি অভিযানটি ঠিক কবে থেকে শুরু হবে। এই অভিযানের পুরো পরিসর কতটা হবে সেটিও পরিষ্কার করেননি। এমনকি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো চালিয়েছে, নতুন অভিযানের সঙ্গে সেগুলোর কী পার্থক্য থাকবে এ ব্যাপারেও কোনো তথ্য দেননি। নতুন এই অভিযান সম্পর্কে জানতে এএফপি যোগাযোগ করেছিল পেন্টাগনের সঙ্গে, কিন্তু পেন্টাগনের মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু বলতে চাননি। তবে সম্প্রতি সিবিএস এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয় ভেনেজুয়েলায় নতুন অভিযানের বিস্তারিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনার মধ্যে স্থলপথে হামলার বিষয়টিও রয়েছে। রয়টার্স 14 নভেম্বর এক সূত্রের বরাতে জানায় ভেনেজুয়েলায় সামরিক অভিযান কিভাবে চালানো হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা 3 দফা বৈঠক করেন। সব বৈঠকই হয়েছে হোয়াইট হাউসে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা বাইরে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল লাতিন আমেরিকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ওই অঞ্চলে অবস্থান করছে। সেখানে যুক্ত করা হয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এই বিশাল রণতরীতে রয়েছে প্রায় 5,000 মার্কিন সেনা, আছে 75টি যুদ্ধ বিমানও। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় 20টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে 76 জন নিহত হয়েছেন। চীনের
ছায়ায় ইরানের নীরব পুনর্জাগরণ। ক্ষেপণাস্ত্রের শক্তিতে উঁচুতে উঠছে তেহরান। ইসরায়েলের বিধ্বংসী হামলার মাত্র 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের মাটিতে নীরবে কিছু গড়ে উঠছে। আগুনে পুড়ে যাওয়া কারখানার ছায়ের নিচে আবার শ্বাস নিচ্ছে এক প্রাচীন শক্তি, ইরান। চোখে ধুলো ছুঁড়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দেশটি এখন গোপনে পুনর্গঠন করছে তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার। সিএনএনের নতুন প্রতিবেদন বলছে, নতুন নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন চীন থেকে মূল রকেট জ্বালানি উপাদান সোডিয়াম পারক্লোরেট আমদানি বাড়িয়েছে। এই রাসায়নিকই কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হৃদয়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য পরিষ্কার, মাসে অন্তত 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা পুনরুদ্ধার। একসময় বন্দর আব্বাসের গুদামে একই উপাদানের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 70 জনেরও বেশি মানুষ। সেই দগ্ধ স্মৃতিও থামাতে পারেনি তেহরানের আগুন, কারণ তাদের কাছে এই অস্ত্র শুধু শক্তি নয়, বেঁচে থাকার প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে দাবি করেছিলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, কিন্তু বাস্তবে দৃশ্যপট বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আবার চলছে নির্মাণ, নতুন চালান আসছে সমুদ্রপথে, আর সেই সব মালবাহী জাহাজের অনেকগুলোই এসেছে চীন থেকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইরান অন্তত 2000 টন সোডিয়াম পারক্লোরেট পেয়েছে। বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলছেন, এই পরিমাণ জ্বালানি 500 ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান হয়তো আগের আগুন ফিরে পাচ্ছে, আরও ধারালো, আরও নিখুঁত রূপে। চীনের ভূমিকা এখানে স্পষ্ট। যুদ্ধের আগে থেকেই বেইজিং ইরানের শিল্প সরবরাহের নীরব রসদদাতা, আর এখন যখন পশ্চিমা নিষেধাজ্ঞা আবার সক্রিয়, তখনও চীনা কোম্পানিগুলো আইনগত ফাঁকফোকর ব্যবহার করে চালান পাঠিয়ে যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করছেন, চীন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্য বদলে দিতে চাইছে, আর ইরান তার প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ইসরায়েলের গোয়েন্দা মহল বলছে, যুদ্ধের আগে যেখানে ইরানের হাতে ছিল প্রায় 2700টি ক্ষেপণাস্ত্র, এখন তার অর্ধেক পুনর্গঠিত হয়েছে। লক্ষ্য, ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশচুম্বী প্রতিশোধের সক্ষমতা। এই সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, তেহরান আমাদের পরিদর্শনে সহযোগিতা করছে না, তবে এখন পর্যন্ত নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালায় তবে মার্কিন হামলা হবে অনিবার্য। কিন্তু তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জবাব দিয়েছেন গর্জে, তারা ভয় দেখায়, আমরা তৈরি করি। এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি অস্তিত্বে। ধ্বংসের পর ধ্বংস থেকে ইরান আবার উঠছে, চীন, রাশিয়ার মতো বন্ধু আছে পাশে। একসময় ধুলো উড়েছিল ইসরায়েলি বোমায়, সেই ধুলোর ভেতরেই এখন জন্ম নিচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র, নতুন প্রতিরোধ, নতুন বার্তা। তেহরান কখনো শেষ হয় না। রাতের আকাশে রক্তিম আলো, গর্জে উঠল যুদ্ধযন্ত্র। পিয়ংইয়ংয়ে সেই মুহূর্তে যেন কাঁপল পৃথিবী। উত্তর কোরিয়া প্রদর্শন করল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া উন্মোচন করেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসং-20। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, এই ক্ষেপণাস্ত্রই এখন দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা। বিশ্বের জন্য সতর্কবার্তা। ওয়ার্কার্স পার্টির 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী কেবল উৎসব নয়, এ যেন বিশ্বকে উদ্দেশ্য করে এক স্পষ্ট বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি প্রধান তো লাম। কিম জং উনের পাশে বসে এই 3 পরাশক্তির প্রতিনিধিদের দেখা যাওয়া বিশেষ অর্থ বহন করছে। যুদ্ধপ্রবণ উত্তরের পাশে এখন দৃশ্যমানভাবে দাঁড়িয়ে রয়েছে মিত্র শক্তিগুলো। ওয়াসং-20 এক নতুন অধ্যায়। বিশেষজ্ঞদের মতে ওয়াসং-20 উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষক অঙ্কিত পান্ডা বলেন, এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য নকশা করা হয়েছে, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জ।
এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এক ধরনের প্রতিরোধের ঘোষণা, ওয়াশিংটনের দিকে ছোড়া এক নীরব হুমকি। কারণ ওয়াসন সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা। কিম জং উন সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানিয়ে আসছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে কণ্ঠ তুলেছেন তিনি। এমনকি উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য রুশ বাহিনীতে যোগ দেওয়ার খবরও সামনে এসেছে। এর বিনিময়ে কিম পেয়েছেন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সমর্থন, এক সম্পর্ক যা পশ্চিমা বিশ্বের কাছে ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। উৎসব নাকি বার্তা? প্রদর্শনীতে দেখা গেছে হাজার হাজার মানুষ রঙিন পোশাকে জাতীয় পতাকা উড়িয়ে রাজধানীর রাস্তায় উল্লাস করছে। তবে এই উল্লাসের ভেতরেই লুকিয়েছিল হুঁশিয়ারির সুর। কিমের বক্তব্যে ছিল সেই বার্তা, আমাদের সেনাবাহিনী এমন অজেয় শক্তিতে পরিণত হবে যা সমস্ত হুমকি ধ্বংস করবে। কেসিএনের তথ্যে কুচকাওয়াজে ওয়াসন 20 ছাড়াও প্রদর্শিত হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। এসব অস্ত্র একত্রে তুলে ধরেছে উত্তর কোরিয়ার সামরিক বহুমাত্রিক শক্তি, আকাশে, স্থলে এবং গভীর সমুদ্রে আঘাত হানার সামর্থ্য। একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃসঙ্গ এই দেশটি আজ যেন নতুন এক পর্বে পা দিয়েছে। চীন ও রাশিয়ার প্রতিনিধিদের পাশে বসে কিম জং উন যেন জানিয়ে দিলেন উত্তর কোরিয়া একা নয়। এই প্রদর্শনী তাই শুধু শক্তি নয়, প্রতীকও। একদিকে এটি কিমের ক্ষমতার প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অক্ষের ইঙ্গিত। গোপন যুদ্ধের উন্মোচন। তেল আবিবের নিচে ইরানের লক্ষ্যভেদ। 13 জুনের রাত আকাশে ভেসে ওঠে একের পর এক আগুনের রেখা। ইরান তখন বলেছিল এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা, কিন্তু কয়েক সপ্তাহ পর এক বিস্ফোরক রিপোর্ট জানালো অন্য কথা। সেই ক্ষেপণাস্ত্রগুলো নাকি আঘাত হেনেছিল তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে লুকানো এক গোপন মার্কিন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। দ্য গ্রে জোন নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ভূগর্ভস্থ স্থাপনাটির নাম ছিল সাইট 81, এক যৌথ কমান্ড সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও মার্কিন প্রকৌশলীরা একসঙ্গে কাজ করতেন। তেল আবিব, যে শহরটি সাধারণত সৈকত, রাত্রিজীবন ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, সেখানে যুদ্ধের এই ছায়া অনেকের জন্যই অপ্রত্যাশিত। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে বহু বছর আগে শুরু হয়েছিল একটি গোপন প্রকল্প, যা 2013 সালে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পসের তত্ত্বাবধানে সম্প্রসারিত হয়। ভূ অবস্থানগত তথ্য, ফাঁস হওয়া ইমেইল ও সামরিক নথি অনুসারে ঘাঁটিটি প্রায় 6000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং বিশেষভাবে তৈরি ছিল ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা যোগাযোগ পরিচালনার জন্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এটি ছিল এক ধরনের স্থায়ী কেন্দ্র, যেখান থেকে গাজার অভিযানের কৌশল, সাইবার অপারেশন এবং ইরান সংক্রান্ত নজরদারি পরিচালিত হতো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি পুলিশ দ্রুত তেল আবিবের ওই অঞ্চল সিল করে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই হামলার খবর প্রকাশ হতে 2 সপ্তাহ বিলম্ব হয়, যা ফ্রান্স 24 পর্যবেক্ষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তখন দাবি করে আমাদের ক্ষেপণাস্ত্র সামরিক গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তবে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি। এই নীরবতা থেকেই বিতর্কের জন্ম। ইসরায়েল কি সত্যিই বেসামরিক আবাসনের নিচে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল? দ্য গ্রে জোন অভিযোগ করেছে এই সেটআপ মানব ঢালের ভণ্ডামি, যেখানে সাধারণ মানুষকে অজান্তে যুদ্ধের ঢালের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের শক্তির বার্তা। বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের নতুন সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। গত কয়েক বছরে ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তাহলে তেল আবিবের গভীরে এমন একটি লক্ষ্যভেদ করা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের হৃদয়েও আমরা পৌঁছাতে পারি। এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই গাজা এবং হিজবুল্লাহ ইস্যুতে বাড়তি চাপের মুখে। ফলে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শক্তি ও সাহসের প্রদর্শন বলেই দেখছেন। গোপনীয়তার আবরণে যুদ্ধ। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি, তবে ঘটনাটি তেল আবিবের সামরিক গোপনীয়তা ও সেন্সরশিপ নীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে বার্তা দিতে চাইছে, আমরা নজর রাখছি।